নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এবং এর যে গতি বা শক্তি তাতে কিন্তু বিধ্বংসী পরিবর্তন। বর্তমানের আপডেট অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি তাতে 172 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে আমফান যেমন তাণ্ডব চালিয়েছিল তেমনই কিন্তু গতি উঠে গেছে এই ঘূর্ণিঝড়ের। এবং এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি, এবং এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে কিন্তু শ্রীলঙ্কা, শক্তি নামটি। তো আপনাদেরকে আমরা দেখাবো যে ঘূর্ণিঝড়ের বর্তমান সিচুয়েশন কেমন রয়েছে, কবে থেকে ঘূর্ণিঝড়টি উঠছে, কোন জায়গা থেকে ঘূর্ণিঝড়টি উঠবে, বাংলায় এর কতটা প্রভাব পড়বে এবং কোথায় গিয়ে এটি ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। তো বন্ধুরা, ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ কিছু জানতে হলে। তো বন্ধুরা, চলুন ভিডিওটিকে আমরা শুরু করি। সবার প্রথমে আমরা যদি একবার আপনাদেরকে আবহাওয়ার পিকার দেখিয়ে দিই, তাহলে দেখুন, এই দেখুন 179 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু কিলোমিটার পার আওয়ারে এর যে শক্তি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 78 থেকে 79, হয়তো আমরা সর্বোচ্চ এটাকে 80ও ধরতে পারি। তো এমন হচ্ছে বর্তমান কন্ডিশন। তো চলুন আমরা শুরু থেকে দেখা শুরু করি যে কবে থেকে এই ঘূর্ণিঝড়টি উঠছে এবং কোন জায়গা থেকে এই ঘূর্ণিঝড়টি উঠছে। তার জন্য আমরা চলে আসলাম আজকের দিনে। বর্তমানে আজকে এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড়ের কন্ডিশন কিন্তু বঙ্গোপসাগরে নেই, কিন্তু আপনারা দেখুন আস্তে আস্তে করে ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হওয়া চালু হবে। তো আমরা প্লে করে দিলাম 27 তারিখ থেকে। তো 27 তারিখের বর্তমানের যে কন্ডিশন মোটামুটি এগিয়ে গিয়ে আমরা 28 তারিখ প্রবেশ করলাম শুক্রবারেও কিন্তু বঙ্গোপসাগরে কোনো পরিস্থিতি নেই ঝড়ের। তারপরে আমরা 29 তারিখ শনিবারে গেলাম, 29 তারিখেও কিন্তু কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। কিন্তু যখন আমরা রোববার 30 তারিখে যাচ্ছি, 30 তারিখে দক্ষিণ চীন সাগর থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু বঙ্গোপসাগর আস্তে আস্তে করে প্রবেশ করা শুরু করছে। প্রথমে এটি ভিয়েতনামে গিয়ে বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে এমন করে কিন্তু এবার আসছে। দেখুন স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখে ঠিক কম্বোডিয়া উপকূলের সামনে অনেকটা চলে আসবে এবং 31 তারিখ সোমবারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি অনেকটা থাইল্যান্ড উপকূলের সামনে চলে আসছে। এবং 1 তারিখ মঙ্গলবার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে মধ্য বঙ্গোপসাগরে, এবং এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে এই যে জলীয় বাষ্প সেটাকে কিন্তু টানা শুরু করলো বঙ্গোপসাগরে। এবং 1 তারিখের পর থেকে আস্তে আস্তে করে 2 তারিখ অর্থাৎ বুধবারে আমরা গেলাম, 2 তারিখ থেকেই কিন্তু আমরা জলীয় বাষ্পকে বঙ্গোপসাগরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি। কবে থেকে মনে রাখবেন, বুধবার থেকে 2 তারিখ থেকে আস্তে আস্তে করে পুরোপুরিভাবে দেখুন প্রবেশ করেই গেল। এবং 2 তারিখ থেকে এখানে কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়াও চালু হয়ে যাচ্ছে দক্ষিণ পূর্ব আন্দামান উপকূলের সামনে থেকে এবং মায়ানমার উপকূলের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়া চালু হচ্ছে। তারপরে 3 তারিখের নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়ানো চালু করছে। মোটামুটি 3 তারিখ ভোরবেলা থেকেই কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করবে এবং সবার প্রথমে এর যে গতি ঝাপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি, ঝাপটা মোড়ে কিন্তু 51 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এর গতি দেখতে পারছি, ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা। তারপর আমরা আস্তে আস্তে করে বৃহস্পতিবার 3 তারিখ গেলে দেখতে পাচ্ছি এটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপর স্পষ্টভাবে কিন্তু আঘাত করছে ঝাপটা মোড়ে, যার ফলে এই দিন থেকে হয়তো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে সতর্কতা থাকবে। যদি আবহাওয়া দপ্তর জানিয়ে দেয় সতর্কতার কথা, আমরা অবশ্যই কিন্তু সবার প্রথমে আমরা নিয়ে আসার চেষ্টা করব আমাদের ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো যারা এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড়ে কিন্তু প্রত্যেকটা আপডেট খুঁটিনাটি আপনাদেরকে আমরা প্রোভাইড করব। তো এখানে বৃহস্পতিবার 3 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব পড়া শুরু হয়ে যাচ্ছে গিয়ে 3 তারিখের পর শুক্রবার 4 তারিখে কিন্তু আস্তে আস্তে করে এটি বঙ্গোপসাগরের মধ্যভাগে কিন্তু এগোনো শুরু করছে। সবার প্রথমে দক্ষিণ চীন সাগর থেকে বঙ্গোপসাগরে প্রবেশ করছে, কিন্তু এটি দক্ষিণ পূর্ব আন্দামান সাগরে প্রবেশ করবে। এরপর আস্তে আস্তে করে এটি এগোনো শুরু করছে। শুক্রবার 4 তারিখের মধ্যে এটি দক্ষিণ বঙ্গোপসাগরে পুরোপুরিভাবে প্রবেশ করে যাচ্ছে। এরপরেই চালু হবে এর শক্তি বাড়ানো
বাড়ানোর প্রক্রিয়া। শনিবার 5 তারিখ থেকে এটি শক্তি বাড়ানো চালু করে দেবে পুরোপুরিভাবে, এবং 5 তারিখে যখন এটা আমরা ভোরবেলা নাগাদ বা রাত্রি থেকে ভোরবেলার মধ্যে যখন কাস্টিং দেখতে পাচ্ছি, সে সময় কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তো একবার যদি আমরা এটাকে এবারে বায়ু মোডে দেখি, বায়ু মোডে দেখলে দেখতে পাচ্ছি সে সময় কিন্তু এর যে বায়ুর ঝাপটা বা সেটা বায়ু মোড বলছে 43 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি। 65 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ু মোডে উঠলেই কিন্তু আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারি। এখন 42 কিলোমিটার উঠেছে। আবার আমরা যাব বায়ুর ঝাপটা মোডে, এবং বায়ুর ঝাপটা মোডে দেখে নেবো আরও কতটা ঝাপটা হয়, কাস্টিং আমরা দেখতে পারবো। তো 5 তারিখে গেলে আমরা 5 তারিখ থেকে আস্তে আস্তে করে 6 তারিখ অর্থাৎ রোববারের দিকে অগ্রসর হচ্ছি, এবং 5 তারিখে মোটামুটি রাত্রেবেলা নাগাদ কিন্তু এটি একটু একটু করে এগোনো শুরু করছে দেখুন। আর বৃহস্পতিবার 6 তারিখ রবিবার 6 তারিখের যে গতি আরও বেড়ে যাবে গিয়ে ঝাপটা মোড়ে, যাতে দমকা ঝড়ো হওয়া সেটা কিন্তু 77 কিলোমিটার গতিবেগে বইবে। এবার আমরা দেখব বায়ুমোড কী বলছে। বায়ুমোড বলছে সে সময় এর যে গতি সেটা কিন্তু 57 কিলোমিটার, মানে আর 5, 6, 7, 8 আর 8 কিলোমিটার এগোলেই কিন্তু আমরা দেখতে পাবো যে কি ঘূর্ণিঝড়ে এটি রূপান্তরিত হয়ে যাবে। মোটামুটি অনেকটা কাছাকাছি চলে এসছে, 57 কিলোমিটার হয়তো সর্বোচ্চ, কোথাও কোথাও হয়তো 58 কিলোমিটার হতে পারে। তো এবার আমরা আরেকটু এগাবো, আমরা আবারও চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে। তো বায়ুর ঝাপটা মোড়ে গেলে আমরা দেখে নেব কি হচ্ছে। তো এরপরে আমরা এবারে আস্তে আস্তে করে আবহাওয়ার পিকার দিয়ে প্লে করবো, এবং 6 তারিখে দুপুর 1টার পর 2টোর নাগাদ গেলাম আমরা, 2টোর পর এটা আরও শক্তি বাড়ছে, শক্তি বাড়িয়ে 90 কিলোমিটার উঠে যাচ্ছে দেখুন। 91 কিলোমিটার আমরা কাস্টিং দেখতে পাচ্ছি, 92। এবার আমরা দেখে নেবো বায়ুমোড কী বলছে। সে সময় বায়ুমোড বলছে 68, মানে 6 তারিখ দুপুরবেলার পর থেকে অর্থাৎ বিকেল 4টে নাগাদ এটি ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হতে পারে। মনে রাখবেন নাম কি, ঘূর্ণিঝড় শক্তি, নাম দিয়েছে শ্রীলঙ্কা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন শ্রীলঙ্কার এই নামটা দেওয়া কিন্তু শক্তি নিশ্চয়ই নাম দিয়েছে, এবং শক্তির মতনই কিন্তু এই ঘূর্ণিঝড়ের ঠিকই আছে, কারণ যা শক্তি অর্জন করছে দমকা ঝড়ো হওয়ায় 180 কিলোমিটারের কাছাকাছি বইবে, এবং তার যে গতি সেটাও কিন্তু প্রায় বায়ুমোডের 70 কিলোমিটারের কাছাকাছি আপাতত এখন আমরা দেখতে পাচ্ছি। হয়তো এটা আস্তে আস্তে করে আরও বাড়বে। তো এবারে আমরা আবারও চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে। এবার আমরা স্পষ্ট দেখব যে আরও কত গতি এটি অ্যাচিভ করতে পারে ঝাপটা মোড়ে। তো আমরা এটাকে আবারও প্লে করছি, প্লে করে 6 তারিখের রাত্রের কন্ডিশনটা একদম যদি আমরা দেখে নিই, এখন তো আমরা বিকালের কন্ডিশন দেখছি। তো সরি বন্ধুরা, রাত্রের কন্ডিশন দেখলে আমরা যেটা বুঝতে পারছি, রাত্রি 8টা বা 9টা নাগাদ এর যে গতি সেটা কিন্তু উঠে যাচ্ছে 105 কিলোমিটার, মানে শুরুতেই কিন্তু এটি ভয়ঙ্কর গতি অ্যাচিভ করে নিচ্ছে, বিধ্বংসী গতি। 105 কিলোমিটার গতি মানে বুঝতে পারছেন যে 7 তারিখ মানে 6 তারিখ এবং 7 তারিখের মধ্যবর্তী অংশে রাত্রি 12টার কাছাকাছি গিয়ে এটি 105 কিলোমিটার বা 107 কিলোমিটার অ্যাচিভ করবে। তো এরপরে এটি তার মানে আরও গতি বাড়াবে। এবার আমরা যদি এটাকে বায়ুমোডে দেখি, সেই সময় বায়ুমোড কত বলছে, সে সময় বায়ুমোড বলছে কি 72 কিলোমিটার গতি অ্যাচিভ করবে, মানে আরও শক্তি বাড়িয়ে নিচ্ছে এই ঘূর্ণিঝড়। এরপরে আমরা আবারও চলে যাব বায়ু ঝাপটা মোডে। এবার থেকে কিন্তু বন্ধুরা আমরা দুপুরের আপডেট এবং রাত্রের আপডেট দুটোই দেবো, হয়তো দিনে 3টে থেকে 4টে আপডেট আমাদের দিতে হতে পারে। যেহেতু ঘূর্ণিঝড় আসছে, আমাদের প্রথম কর্তব্য যারা উপকূলবাসী যেখানে গিয়ে এটি আশ্রয় পড়বে, আপনাদের সবাইকে সতর্কতা করা, সবাই যাতে সেফ জোনে থাকতে পারেন, যাতে কারোর কোনো রকমভাবে প্রাণহানি না হয়। আমরা পুরো চেষ্টা করব পুরো যাতে আপনারা সেফ থাকতে পারেন, আপনাদেরকে প্রত্যেকটা বার্তা, কারণ আপনারা আমাদের মূল্য খুবই আপনাদের যান বাঁচানো আমাদের এখন প্রধান কর্তব্য, যাতে বার্তা দিয়ে প্রথম বার্তা দিয়ে। তো এখানে সোমবার 7 তারিখের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এটা তো মোটামুটি 105 কিলোমিটার অ্যাচিভ করছে, কিন্তু আস্তে আস্তে করে ঠিক 7 তারিখের মোটামুটি আরও ভয়ঙ্কর গতি অ্যাচিভ করছে, 118 কিলোমিটার উঠে যাচ্ছে গিয়ে 7 তারিখের মধ্যেই। তো এটা আরও ভয়ঙ্কর, তারপরে 122 কিলোমিটার 123 কিলোমিটার অ্যাচিভ করছে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে করে 7 তারিখের মধ্যেই মোটামুটি 7 তারিখের মনে একটা শক্তি বেড়ে উঠবে। তারপরে আস্তে আস্তে করে যখন 8 তারিখের দিকে অগ্রসর হচ্ছি, এর যে সর্বোচ্চ গতি 141 কিলোমিটার প্রতি ঘন্টায় শুধু বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা সরাসরি যাব 8 তারিখ। দেখুন বন্ধুরা, 7 তারিখ রাত্রেবেলা গিয়ে একদম 8টা নাগাদ, রাত্রি 8টা নাগাদ 163 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বন্ধুরা গতি অ্যাচিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ এর যে শক্তি তাতে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটে গেছে, অনেকটাই ভয়াবহ প্রভাব এর শক্তিতে এসছে। এবার আমরা চলে যাবো 8 তারিখ থেকে 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে। 8 তারিখ থেকে কিন্তু এটি এগোনো শুরু করছে দেখুন, এবং যত এগাচ্ছে তাতে কিন্তু আরও গতি পাচ্ছে, বেড়ে 179 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাচ্ছে 8 তারিখ সকাল 9
9টা নাগাদ মঙ্গলবারে। তো আমরা এটাকে আরেকটু এগোতে দেখুন কখন একটু শক্তি কমছে, কখনো শক্তি বাড়ছে, কিন্তু লাস্ট আমরা 9 তারিখে গেলে দেখতে পাচ্ছি এর যে শক্তি 182 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাচ্ছে, মানে শক্তি কমে আবার শক্তি বেড়ে গেল। 9 তারিখের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে, অর্থাৎ বুধবারের মধ্যে, এবং এটি আস্তে আস্তে করে কিন্তু উপকূলের দিকে যাচ্ছে 10 তারিখের মধ্যে, এবং উপকূলে আছড়ে পড়ার আগে কিন্তু দেখা যাচ্ছে এটা কমজোরিও পর্যন্ত হতে পারে। তবে এটা যে অ্যাকচুয়ালি কমজোরি হয়ে এই পূর্ব দিক বরাবর এই মায়ানমার উপকূলের দিকেই যাবে সেটা কিন্তু আমরা এখনও কোনো কনফার্মেশন আপনাদের কাছে দিতে পারবো না। আমাদেরকে প্রতিনিয়ত এটাকে অবজার্ভ করতে লাগবে এবং দেখতে লাগবে কী পরিস্থিতি এটাতে তৈরি হয়। তবে দমকা ঝড় হওয়া মোটামুটি অনেকটাই পশ্চিমবঙ্গের উপকূলতে থাকবে শুরুর দিন থেকেই। তো এরপরে আমরা আপডেটগুলোতে চেষ্টা করবো যে আরও কতটা কী পরিবর্তন ঘটে আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করবো, যাতে কোন উপকূলে গিয়ে এটি আছড়ে পড়বে, দেখা গেলো এটি উড়িষ্যাও তো আছড়ে পড়তে পারে, পশ্চিমবঙ্গ আছড়ে পড়তে পারে, অথবা বাংলাদেশও আছড়ে পড়তে পারে, অথবা মায়ানমারে আছড়ে পড়তে পারে। তো যেখানে আছড়ে পড়ুক অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে আমরা প্রোভাইড করব। তো এবার আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড কী বলছে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী দেখুন আমরা বৃষ্টি তো দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড় যদি পশ্চিমবঙ্গে নাও আছড়ে পড়ে তাতেও কিন্তু বৃষ্টি রয়েছে বাংলার বেশ কিছু উপকূলে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দেখুন বৃষ্টি রয়েছে, এবং বাংলাদেশেও বৃষ্টি থাকবে, তারই সঙ্গে যেখানে আছড়ে পড়বে সেখানে তো বৃষ্টি থাকবে। মোটামুটি এখন দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়। বন্ধুরা এখনকার জন্য এতটা রাখলাম, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ঘূর্ণিঝড়ের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।